পরাজয় না মানলে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হবে। বাইডেনকে 46তম মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করল ডিসিশন ডেস্ক। ট্রাম্প সমর্থক প্রভাবশালী গণমাধ্যমগুলোর ডিগবাজি। ভোট কেন্দ্রের বাইরে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র অবস্থান। সৌদি রাজকন্যার বাসায় চুরি, শোকে হাসপাতালে ভর্তি। জিতছেন সূচি, আবার হারছে রোহিঙ্গারা। অবশেষে 103 দিন পর অনশন ভাঙলেন সেই ফিলিস্তিনি, এবং যে কারণে ট্রাম্পের ভরাডুবি। পরাজয় মেনে নিতে না চাইলে যুক্তরাষ্ট্রের মানুষই সসম্মানে তাদেরকে হোয়াইট হাউস থেকে বের করে দেবেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের প্রচার দলের পক্ষ থেকে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাইডেনের প্রচার দলের মুখপাত্র অ্যান্ড্রু বেইটস বলেন, আমরা গত 29 জুলাই বলেছিলাম যুক্তরাষ্ট্রের মানুষই এবারের নির্বাচনে মূল নির্ধারক শক্তি হবেন, আর গণতান্ত্রিক সরকারের সেই ক্ষমতা রয়েছে যাতে হোয়াইট হাউস থেকে অবৈধ প্রবেশকারীদের সসম্মানে বের করে দেওয়া যেতে পারে। এরই মধ্যে এই ভোট গণনা প্রশ্নবিদ্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের টুইট করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, নির্বাচনী রাতে এসব রাজ্যে আমি বড় ব্যবধানে এগিয়েছিলাম, কিন্তু দিন যত যাচ্ছে সেই ব্যবধান অলৌকিকভাবে নাই হয়ে যাচ্ছে। আইনি প্রক্রিয়ার সামনে এগুলো সম্ভবত সেই ব্যবধান আবার ফিরে আসবে। গত 3রা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় গণনা। 45 রাজ্যে গণনা শেষে ইলেকটোরাল ভোটে যখন বাইডেন এগিয়ে যান, ঠিক সেই মুহূর্তে ভোট জালিয়াতির অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর বাকি 5 রাজ্যের ইলেকটোরাল ভোট নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বৃহস্পতিবার পর্যন্ত পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় ভোট গণনায় এগিয়েছিলেন ট্রাম্প, আর নেভাদায় এগিয়েছিলেন বাইডেন। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দুজনের ভোটের ব্যবধান কমতে থাকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত জো বাইডেন জর্জিয়া, অ্যারিজোনা ও পেনসিলভেনিয়ায় তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ছাড়িয়ে ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন। পেনসিলভেনিয়ায় কয়েক হাজার ভোটের এগিয়ে থাকা জো বাইডেন যদি তার এই অবস্থান ধরে রাখতে পারেন, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের পুনর্নির্বাচনের স্বপ্ন একেবারেই ধসে পড়বে বলে মনে করা হচ্ছে। জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। ডিসিশন ডেস্ক সদর দপ্তর বিশ্লেষণের ভিত্তিক বলেছে, জো বাইডেনই হচ্ছেন আমেরিকার 46তম প্রেসিডেন্ট। তারা পূর্বাভাসে বলছে 20 ইলেকটোরাল ভোটের গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়াতে বাইডেনের জয় নিশ্চিত। এর ফলে এটা নিশ্চিত করে বলা যায় এই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট সহ মোট 273টি ইলেকটোরাল ভোট পাবেন ডেমোক্র্যাট প্রার্থী। প্রতিষ্ঠানটি বলেছে, জো বাইডেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। তার ন্যূনতম ইলেকটোরাল কলেজ ভোট 273। তাদের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে 253টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। এর সঙ্গে নিশ্চিতভাবে যুক্ত হয়েছে পেনসিলভেনিয়ায় 20টি ইলেকটোরাল কলেজ। জর্জিয়ার মতো পেনসিলভেনিয়াতেও বাইডেন ট্রাম্পকে টপকে যাওয়ার পর এই ঘোষণা দিল ডিসিশন ডেস্ক হেডকোয়ার্টার্স। পেনসিলভেনিয়ার পাশাপাশি আরও 4টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় 15টি, অ্যারিজোনায় 11টি এবং নেভাদায় 6টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। অবশ্য নর্থ ক্যারোলাইনায় পিছিয়ে আছেন বাইডেন। তবে পেনসিলভেনিয়ায় জয় পেলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে বাইডেনকে তার আর কোনো ফলের জন্য অপেক্ষা করতে হবে না। মিডিয়া মোগুল রুপার্ট মার্ডক নিজে এবং তার মালিকানাধীন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোকে দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসাবে মনে করা হতো, কিন্তু সেখানে একটা পরিবর্তন করতে চলেছে বলে বলা হচ্ছে। মার্ডকের মালিকানাধীন ফক্স নিউজ, নিউ ইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নাল, 3টি প্রভাবশালী প্রচার মাধ্যম তাদের পাঠক বা দর্শকদের ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের ব্যাপারে সতর্ক করে দিতে শুরু করেছে। সেই সঙ্গে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে নিজেদের সরিয়ে নিতেও শুরু করেছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতিতে যে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প, সে বিষয়ে বৃহস্পতিবার ফক্স নিউজের তারকা উপস্থাপক শ্যান হেনিটি বলেছিলেন, এই নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়ে সন্দেহ করার অধিকার আমেরিকানদের আছে। তবে শুক্রবারই ফক্স নিউজের আরেকটি অনুষ্ঠানে উপস্থাপক ব্রেট বেয়ার বলেছেন, আমরা এরকম কিছু দেখতে পাইনি, আমাদের সামনে এরকম কোনো তথ্য আসেনি। 2016 সালে নির্বাচনে ক্ষমতায় আসার সময় ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিল ফক্স নিউজ, কিন্তু এখন তারা ট্রাম্পের বিদায়ের ব্যাপারে দর্শকদের সতর্ক করে দিতে শুরু করেছে। কিভাবে তার বিদায় নেওয়া উচিত সে বিষয়ে তারা পরামর্শ দিতে শুরু করেছে। ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম অনুষ্ঠান চলাকালে বলেছেন, নির্বাচনের ফলাফল পক্ষে না গেলে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে ধৈর্য ও স্থিতিশীলতার সঙ্গে তা মেনে নেওয়া। পরাজয় হলে সেটি মেনে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেই প্রেসিডেন্ট ট্রাম্পের উত্তরাধিকার অর্থবহ হয়ে উঠবে।
একই রকমের বার্তা দিয়ে রুপার্ট মার্ডকের আরেকটি পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল একটি মতামত নিবন্ধ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ট্রাম্প হারতে পছন্দ করেন না, তিনি অবশ্যই শেষ পর্যন্ত লড়াই করবেন, কিন্তু পরাজয় নিশ্চিত হলে আমেরিকার গণতন্ত্রকে মেনে নিয়ে মর্যাদার সঙ্গে অফিস ছেড়ে গেলে তিনি নিজের প্রতি ও দেশের প্রতি সম্মান দেখাবেন। আর রুপার্ট মার্ডকের ট্যাবলয়েড পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট শুক্রবার প্রকাশিত দুইটি মতামত নিবন্ধে ধারণা প্রকাশ করা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হারতে যাচ্ছেন। তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির যে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প, তাও আমলে নেয়নি পত্রিকাটি। যুক্তরাষ্ট্রের ফনিক্স গাড়ি কোম্পানির সামনের এলাকার মারিকুপা এলাকায় ট্রাম্প সমর্থকদের প্রকাশ্যে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে এপির একটি ছবি থেকে এ বিষয়টি স্পষ্ট হয়। মার্কিন নির্বাচনে যত সময় গড়াচ্ছে ততই রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ততই দুর্বল হয়ে পড়ছে। জয়ের পাল্লা ততই ভারী হচ্ছে ডেমোক্র্যাট দলের বাইডেনের। হতাশ রিপাবলিকান দলের সমর্থকরা নির্বাচনের বিভিন্ন এলাকায় সহিংসতা জড়িয়ে পড়ছেন। অনেক এলাকায় ভোট কেন্দ্রের বাইরে তারা ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় সশস্ত্র অবস্থান নিয়েছেন। কেউ কেউ শর্টগান ও কেউ হ্যান্ড গান নিয়ে ঘুরছে। এছাড়া সামরিক কায়দায় সেটি অটোমেটিক রাইফেল নিয়ে ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছে অনেকে। এই প্রথমবারের মতো রেকর্ড পরিমাণে প্রায় 50 লাখ মার্কিনী আগ্নেয়াস্ত্র কিনেছেন। এবছর শুধু মার্চেই বিক্রি হয়েছে অন্তত 20 লাখ ব্যক্তিগত অস্ত্র। 2012 সালের পর দেশটিতে এক মাসে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রির রেকর্ড এটি। বিশ্বজুড়ে সাধারণ জনগণের অস্ত্র মালিকানায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সমীক্ষায় দেখা গেছে দেশটির প্রতি 100 বাসিন্দার হাতে 120.5টি অস্ত্র রয়েছে। হাতে হাতে এমন অস্ত্র দুশ্চিন্তায় ফেলেছে দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের। রয়টার্স জানায়, প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বাজারে রেকর্ড হারে বেড়েছে অস্ত্র বিক্রি। দেশটির প্রত্যেক রাজ্যেই আশঙ্কাজনক হারে অস্ত্র কিনছে সাধারণ জনগণ। বিক্রি বাড়ায় ওয়ালমার্ট আমেরিকা নিজের স্টোর থেকে সব অস্ত্র ও অস্ত্রজাত সামগ্রী সরিয়ে রেখেছে। সবশেষ জনমত জরিপ মতে বিরোধী ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 8 ভাগ এগিয়ে রয়েছেন। ট্রাম্প যদি পরাজয় মানতে অস্বীকৃতি জানায়, তবে ক্ষমতার লড়াই আদালত পর্যন্ত গড়াতে পারে। সেই সঙ্গে রাজপথে সহিংসতাও ছড়াবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প নিজের কট্টর ডানপন্থী ও চরমপন্থী সমর্থকদের যে কোনো মুহূর্তে তৈরি থাকার নির্দেশ দিয়ে রেখেছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি আরবের এক রাজকন্যার বাসায় হানা দিয়েছে চোর। ঘর থেকে অন্তত 6 কোটি টাকার মালামাল নিয়ে সটকে পড়েছে সে। আর এই শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই রাজকন্যা। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, প্যারিসের ওই অ্যাপার্টমেন্টে গত আগস্টের পর থেকে ছিলেন না 47 বছর বয়সী সৌদি রাজকন্যা। কিছুদিন আগে সেখানে ফিরে দেখেন ঘর থেকে বেশ কয়েকটি দামি ব্যাগ, ঘড়ি, অলংকার ও পশমি পোশাক গায়েব। দ্য গার্ডিয়ান জানিয়েছে, যদি সৌদি রাজকন্যার অ্যাপার্টমেন্ট থেকে চুরি যাওয়া মালামালের দাম আনুমানিক 6 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ অন্তত 6 কোটি টাকা। খোয়া যাওয়া জিনিসের মধ্যে রয়েছে 30টি হারমেল ব্র্যান্ডের ব্যাগ, যার দাম 10,000 থেকে 30,000 ইউরো, একটি কার্তা ব্র্যান্ডের ঘড়ি, বেশ কিছু গহনা ও মূল্যবান পোশাক। ফরাসি রাজধানী প্রাণকেন্দ্র জর্জ 5 অ্যাভিনিউ অবস্থিত অ্যাপার্টমেন্টটি থেকে এসব জিনিস নিয়ে লাপাত্তা হয়েছে চোর। তবে ঘরে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের বল প্রয়োগের লক্ষণ দেখা যায়নি। মালামাল হারানো সৌদি রাজকন্যার নাম প্রকাশ করা হয়নি। চুরির ঘটনা বুঝতে পেরে অতিরিক্ত শোকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এই বিষয়ে পুলিশের সঙ্গে এখনও কথা বলেননি। স্থানীয় কৌশলীরা জানিয়েছে, এই ঘটনায় তদন্তের ভার দেওয়া হয়েছে প্যারিস পুলিশের অ্যান্টি গ্যাং ইউনিটকে। স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, চুরির ঘটনায় একজনকে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি গত আগস্ট থেকে সৌদি রাজকন্যার অ্যাপার্টমেন্টেই থাকছিলেন। মালামালের সঙ্গে অ্যাপার্টমেন্টের এক গোছা বাড়তি চাবিও খোয়া গেছে বলে জানিয়েছে পত্রিকাটি। মিয়ানমারের পূর্ণাঙ্গ সেনাশাসনের অবসানের পর রবিবার দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, অং সাং সুচির জনপ্রিয়তা বিবেচনায় তার দল এনএলডি আবারও ক্ষমতায় আসবে। সংখ্যাগরিষ্ঠ বামার জনগোষ্ঠী সুচিকে জাতি মাতা হিসেবে বিবেচনা করে। গত বছর হেগের আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রশ্নে মিয়ানমারের পক্ষে সাফাই গাওয়ার পর দেশের ভেতরে তার জনপ্রিয়তাও আরও বেড়েছে। তবে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে নির্বাচন নিয়ে ক্রমাগত বাড়ছে অনীহা, গভীর হচ্ছে ক্ষোভ। নিপীড়িত রোহিঙ্গা সহ প্রায় 26 লাখ সংখ্যালঘুকে ভোটাধিকার বঞ্চিত করে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আভাস দিয়েছে, এর মধ্য দিয়ে সূচি হয়তো জয় পেতে যাচ্ছেন ঠিকই, তবে রোহিঙ্গাদের নিপীড়িত বাস্তবতা বয়ে বেড়ানোর সে শঙ্কা থেকেই যাচ্ছে। নোবেলজয়ী অং সাং সুচি ও তার দল এনএলডি 2015 সালের নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেন। 50 বছর ধরে সামরিক শাসনে থাকার পর মিয়ানমার প্রায় প্রথম বেসামরিক সরকার। মিয়ানমারের মানুষ আশা করছিল দেশে উন্নয়ন ও গণতন্ত্রে রূপান্তরের এই ধারাকে সূচি এগিয়ে নিয়ে যাবেন। 5 বছর পর জাতিগত বামার গোষ্ঠীর কাছে সূচির জনপ্রিয়তা
এরকমই থেকে গেছে। তবে আন্তর্জাতিক অঙ্গনের সূচি এখন আর গণতন্ত্রের আদর্শ বলে বিবেচিত হন না। রোহিঙ্গা মুসলিমদের উপর সেনাবাহিনীর চালানো নিপীড়নের ব্যাপারে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ। 2017 সালে 25 আগস্ট রাখাইনের একটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় 7,40,000 মানুষ। রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর দায়ে এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালত অর্থাৎ আইসিজে অভিযুক্ত হয়েছে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, পুলিশ পোস্টে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে বৈধ অভিযান চালিয়েছে সশস্ত্র বাহিনী। দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচিও রোহিঙ্গাদের পক্ষে কোনো ইতিবাচক ভূমিকা নিতে সক্ষম হননি, বরং গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন তিনি। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতেও কোনো উদ্যোগ নেয়নি সূচি, বরং প্রত্যাবাসন প্রক্রিয়ার কোনো অগ্রগতি না হওয়ার দায় বাংলাদেশের উপর চাপিয়েছেন। রোহিঙ্গাদের জাতিগত পরিচয়ও অস্বীকার করে আসছেন তিনি। এ নিয়ে বিশ্বজুড়ে বিতর্কিত হয়েছেন একসময়ের গণতন্ত্রপন্থী এই নেত্রী, হারিয়েছেন বহু সম্মাননা। ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিক মাহের আল আখরাস শেষ পর্যন্ত অনশন ভেঙেছেন। তাকে মুক্তি দেওয়া হবে বলে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হওয়ার পর 103 দিন পর তিনি অনশন ভাঙেন। ফিলিস্তিনি নিউজ নার্স সোসাইটি শুক্রবার জানিয়েছে আগামী 26 নভেম্বর মাহের আল আখরাস ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন। এছাড়া তার বিরুদ্ধে যে প্রশাসনিক আটক আদেশ রয়েছে তা নবায়ন করা হবে না। চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের এই বন্দী বাকি কয়দিন চিকিৎসার জন্য হাসপাতালে থাকবেন। 49 বছর বয়সী মাহের আল আখরাসকে গত 27 জুলাই ইসরায়েল কর্তৃপক্ষ 4 মাসের প্রশাসনিক আটক আদেশে কারারুদ্ধ করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। তাকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল। বিনা বিচারে কথিত গোপন অভিযোগের ভিত্তিতে আটক করার প্রতিবাদে মাহের আমরণ অনশন শুরু করেন। অনশনের মধ্যে তারা অবস্থার মারাত্মক অবনতি হলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস গভীর উদ্বেগ প্রকাশ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ইতিহাসে অন্যতম আলোচিত হয়ে থাকবেন তার ব্যক্তিগত আচরণ, কথা বলার ধরন এবং উপর্যুপরি মিথ্যা তথ্যের জন্য। রিপাবলিকান এই নেতা যতটা না রাজনৈতিক ব্যর্থতার কারণে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের নিকট হারতে যাচ্ছেন, তার চেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে তার ব্যক্তিগত ত্রুটি। মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে, একদিকে তার করা মামলাগুলো একের পর এক খারিজ করে দিচ্ছেন আদালত, অন্যদিকে দুর্বলবান রাজ্যগুলোতে এগিয়ে যাচ্ছেন বাইডেন। সব মিলিয়ে তিনি যে পালিয়ে বাঁচারও সুযোগ পাচ্ছেন না। নিউ ইয়র্ক সিটির কলেজ ছাত্রী দিমাত্রি এথিনা বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে এ নিয়ে ট্রাম্পের ব্যাপক গাফিলতি তার পরাজয়ের বড় কারণ। বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করা ভাইরাসকে গুরুত্ব না দেওয়া, মাস্ক পরিধানে অনীহা, নিজে করোনা আক্রান্ত হওয়া নিয়ে নাটক, করোনা সংক্রান্ত অজস্র ভুল পরামর্শ, যার কারণে অনেকে আক্রান্ত হয়েছেন। মৃতের পরিবার কখনো ট্রাম্পকে ক্ষমা করবেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের তিরিক্ষি মেজাজ, দুর্ব্যবহার, অশোভন অঙ্গভঙ্গি অনেক ভোটারদের মনে নেতিবাচক দাগ কেটেছে। সাম্প্রদায়িক ও বর্ণবাদী মনোভাব মানুষকে অবমূল্যায়ন করাই কাল হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচনে। সাংবাদিক ও গীতিকার দর্পণ কবির বলেন, অভিবাসী নীতি আরও কঠোর করার অঙ্গীকার করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পৃথিবীব্যাপী যে রাষ্ট্রের পরিচয় অভিবাসী দেশ হিসেবে, সেখানে তিনি অভিবাসীদের আগমন নানানভাবে রুদ্ধ করতে চাইছিলেন। জনতা এখন রাজনীতিতে তার পথ অবরুদ্ধ করে দিচ্ছে। তিনি অভিবাসীদের বিদায় করতে চেয়েছিলেন, এখন জনতা তাকে ক্ষমতা থেকে চিরবিদায় করে দিচ্ছে। অধিকাংশ মার্কিন মিডিয়ার বিরুদ্ধে ভুয়া নিউজ আখ্যা দিয়ে ঢালাও অভিযোগ করতেন প্রেসিডেন্ট ট্রাম্প, ফলে মিডিয়াও তাকে স্বস্তি দেয়নি। স্কুল শিক্ষিকা সরকার বন্যা বলেন, রাষ্ট্রকে তিনি কখনো সঠিক আয়কর প্রদান করেননি। মিথ্যা বলেছেন হাসিমুখে এমন একজন অনৈতিক মানুষকে বোধ সম্পন্ন মানুষের প্রত্যাখ্যান করার কথা। ট্রাম্পের মেক্সিকো বিরোধী মনোভাবের কারণে মেক্সিকো সীমান্ত নিয়ে প্রবেশ করা 5 শতাধিক শিশু নিখোঁজ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির কারণে বিভিন্ন শহর বা অঙ্গরাজ্যে পুলিশের মধ্যে দাম্ভিক ও নির্দয় আচরণ বেড়ে গিয়েছিল বলে ডেমোক্র্যাট শিবির প্রচারণা করেছিল ভোটযুদ্ধে। 6 মাস পায়ে হেঁটে আমেরিকায় প্রবেশ করে সম্প্রতি গ্রিন কার্ড পাওয়া রায়হান তালুকদার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অনুপ্রবেশকারীদের সীমান্ত সংলগ্ন দেশেই আসাইলাম অর্থাৎ রাজনৈতিক আশ্রয় করার সিস্টেম চালু করেন। আমাদের মতো যারা জীবন বাজি রেখে এই দেশে আশ্রয় গ্রহণের জন্য আসে, তাদের জন্য বিষয়টি যে কেমন মর্মান্তিক তা বলে বোঝানো যাবে না। পারিবারিক ভিসা বন্ধ করে দেওয়ার চিন্তা করেছিলেন তিনি, কিন্তু নির্দিষ্ট দেশকে নির্দিষ্ট করতে চেয়েছিলেন তিনি। এমন অমানবিক নীতিগুলো মানবাধিকার সংগঠনগুলো তার বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রেখেছে।